কারি পাতা এমন একটি গাছের নাম যে গাছের নাম আমরা সবাই জানি, অনেকে একে বাগানেও বসান। নমস্কার, আমি কেয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কারি পাতা। একে আমরা টবেও কিভাবে প্রতিস্থাপন করব সেটাও আমরা আজকে জানব। এই গাছ পেরিনিয়াল প্ল্যান্ট, অর্থাৎ সারা বছর আপনি এই গাছকে রাখতে পারেন এবং সারা বছর এই গাছ খুব ভালো থাকবে। আপনি যদি একটু যত্ন করেন তাহলে বহু বছর এই গাছ খুব ভালো থাকে। বীজ থেকে, কাটিং থেকে এবং নার্সারি থেকে আপনি তিনটে পদ্ধতিতে গাছ পেতে পারেন। আমার মতে বেস্ট হলো আপনি যদি নার্সারি থেকে গাছ নেন। আপনি যদি নার্সারি থেকে গাছ নেন, সবসময় মনে রাখবেন যে বসন্তকালে অর্থাৎ শীতের শেষে এবং গরমের শুরুতে আপনি এই গাছ নেবেন। কেননা সারা গরমকাল এই গাছ খুব ভালো থাকে, এই গাছের গ্রোথ খুব ভালো হয়। কিন্তু শীত যে শুরু হবে এই গাছের গ্রোথ কমে যায়। তাই বলি কি, শীতকালে এই গাছের গ্রোথ যখন কমে যাবে তখন চিন্তার কিছু কারণ নেই। শীত শেষ হবে, যেই গরম পড়তে শুরু করবে দেখবেন এই গাছের আবার গ্রোথ হচ্ছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। এবারে আমরা দেখি যে কারি পাতা গাছ কীরকম সানলাইট বা আলো পছন্দ করে। কারি পাতা গাছ আলো বা সানলাইট খুব পছন্দ করে। অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর অর্থাৎ ডিরেক্ট সানলাইটে গাছের পছন্দ। 5 থেকে 6 ঘন্টা এই গাছকে যদি রোদ্দুর দেন তাহলে গাছ আরও বেশি ভালো থাকবে। আপনি যদি কারি পাতা গাছ টবে করতে চান তাহলে আপনার বাড়িতে যে জায়গায় রোদ্দুর আসবে এমন জায়গায় এই গাছকে রাখবেন। ধরুন আপনি কারি পাতা গাছকে ভালো মাটি দিলেন, ভালো সার দিলেন, ঠিকঠাক জল দিলেন, কিন্তু রোদ্দুর একেবারে দিলেন না, তাহলে কারি পাতা গাছ বাঁচানো কিন্তু মুশকিল হয়ে যাবে। এবারে আমরা দেখি যে কারি পাতা গাছ কীরকম তাপমাত্রা পছন্দ করে। 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য আদর্শ। 10 ডিগ্রি টেম্পারেচারের নিচে যদি নেমে যায় তাহলে এই গাছকে আপনাকে শেডে রাখতে হবে, এবং 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার উপরে যদি উঠে যায় তাহলেও এই গাছকে আবার আপনাকে শেডে রাখতে হবে। হিউমিডিটি নিয়ে এই গাছের কোনো অসুবিধা নেই, তবুও এ পাতায় যদি ধুলো পড়ে যায় মাঝে মাঝে আপনি এই গাছকে চান করিয়ে দিতে পারেন অথবা এরকম জল দিয়ে স্প্রে করে দিতেই পারেন। এবারে আমরা দেখি যে কারি পাতা কীরকম জল পছন্দ করে। কারি পাতা আউটডোর প্ল্যান্ট হলেও জল কিন্তু বিশেষ পছন্দ করে না। সেজন্য আমরা সবসময় যখন কারি পাতার মাটিতে জল দেব আমরা ভালো করে দেখে নেব যে ওপরের মাটি ড্রাই আছে না ভিজা আছে। যদি দেখি যে ওপরের মাটি ড্রাই আছে তবে শুধুমাত্র জল দেব। তবে কারি পাতা গাছে যখনই জল দেব এমনভাবে জল দেব যে নিচে যে হোলটা আছে সেখান দিয়ে যেন জল বেরিয়ে যায়। কারি পাতা গাছে কখনো ওভার ওয়াটারিং করবেন না। অনেক সময় দেখবেন যে পাতা এরকম কালো হয়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে বা খয়েরি হয়ে যাচ্ছে বা কালো কালো ছোপ পড়ছে অথবা শুকিয়ে যাচ্ছে। এসব কারণগুলো যখনই হবে তখনই জানবেন যে কারি পাতা গাছে আপনি বেশি জল দিয়ে ফেলেছেন। এর শিকড় হচ্ছে খুব সেন্সিটিভ। একমাত্র যখন দেখবেন যে কারি পাতা এরকম পাতাগুলো নুয়ে নুয়ে পড়ছে, ডালটা ধরুন নুয়ে পড়ছে, তখন বুঝবেন যে কারি পাতা গাছে জল দরকার, তখনই শুধুমাত্র কারি পাতা গাছকে জল দেবেন। প্রতিবারে কিন্তু এরকম পাতা নোয়ানো অবধি আপনি জল দেবার অপেক্ষায় থাকবেন না। প্রথম 2-1 বার বুঝে নেবেন, তারপরে নিজে থেকে আপনি জল দেবেন। এবারে আমরা আসি টব বা পটে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে গাছটি হচ্ছে আউটডোর প্ল্যান্ট, অর্থাৎ বাইরে করার জন্য, তবুও এই গাছকে আমরা টবে প্রতিস্থাপন করতে খুব ভালোবাসি। এবারে আমরা আসি টব বা পটে সাইজে। অন্যান্য গাছের ক্ষেত্রে আমি বলি যে ছোট টবে ছোট গাছ রাখবেন অথবা এক সাইজ বড় কোনো টবে গাছকে প্রতিস্থাপন করবেন। কিন্তু কারি পাতা গাছের জন্য আমি বলবো যে যতটা পারবেন বড় টবে নেবেন। 6 ইঞ্চি থেকে শুরু করে 8, 10, 12, 14 যতটা বড় টবে নেবেন আপনার গাছ ততই বড় হবে। এবারে আমরা দেখি যে কারি পাতা গাছ কীরকম মাটি পছন্দ করে। কারি পাতা গাছ ওয়েল ড্রেন এবং পোরাস মাটি পছন্দ করে। সেক্ষেত্রে আমরা কিভাবে মাটি তৈরি করব আমরা দেখে নিই। আমরা মাটিকে 4টি ভাগে ভাগ করে নেব।
এমনভাবে ভাগ করব যে আমরা 4 ভাগ নেব বাগানের যে কোনো মাটি, 2 ভাগ নেব কম্পোস্ট সার, সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা লিফ কম্পোস্ট বা লিফ বল হতে পারে। আমরা 1 ভাগ নেব যে কোনো বালি, কনস্ট্রাকশনের বালি হলেও চলবে, এবং হাফ ভাগ নেব আমরা কোকোপিট। এর সাথে 1 থেকে 1.5 মুঠো মতন আমরা নিমখোল দিয়ে দেব। যদি নিমখোল বাড়িতে না থাকে তাহলে 1 থেকে 1.5 চামচের মতো আমরা হলুদ গুঁড়ো দেব, অথবা 1 থেকে 1.5 চামচের মতন আমরা দালচিনি গুঁড়ো দিয়ে দেবো। তার সাথে আপনি যদি ইচ্ছা করেন 1 থেকে 1.5 চামচ মতন যে কোনো ফাঞ্জিসাইড আপনি দিতে পারেন। আপনি ট্রাইকোডার্মা দিতে পারেন অথবা সাব ফাঞ্জিসাইড দিতে পারেন। এবারে আমরা আসি ফার্টিলাইজারে। যেহেতু পাতার জন্য আমরা এই গাছ ব্যবহার করি, সেই জন্য এই গাছকে সবসময় নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার দেবার চেষ্টা করবেন। মাটি যখনই তৈরি করছেন তখন তো এমনি কম্পোস্ট সার আপনি দিচ্ছেনই, এছাড়াও প্রতি 2 থেকে 3 মাস অন্তর আপনি টবের ওপরে মাটিটা হালকাভাবে খুঁচিয়ে নেবেন। খুঁচিয়ে নিয়ে সে মাটিটা বাইরে বার করে সেখানে কিছুটা কম্পোস্ট সার দিয়ে যে মাটিটা বার করে নিয়েছেন সে মাটিটা আবার চাপা দিয়ে জল দিয়ে দেবেন। এছাড়া যখনই জল দেবেন তখনই একবার করে মাটিটা ভালো করে খুঁচিয়ে নেবেন, তাহলে দেখবেন যে মাটির মধ্যে এয়ার ফ্লো ভালো হচ্ছে, আপনার গাছও খুব ভালো থাকছে। যেহেতু কারি পাতা গাছের পাতা আমরা খাবারে ব্যবহার করি, সেহেতু এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব না। আমরা শীতকালে সর্ষের খোলের লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব। গরমকালে ঘুঁটে অর্থাৎ কাউডাং লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব, এবং বর্ষার শুরুতে নিমখোলের লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করব। এছাড়াও 1 লিটার জলে 1 ছোট চামচের 4 চামচের মতো এপসাম সল্ট ভালো করে মিশিয়ে নিয়ে সারা গাছে যদি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন যে গাছ খুব ভালো থাকছে এবং পাতাগুলো খুব সবুজ হচ্ছে। তার কারণ এপসাম সল্ট সালোক সংশ্লেষে সাহায্য করে। এছাড়াও চাল ধোয়া জলে অনেক রকমের খনিজ পদার্থ থাকে। চাল ধোয়া জলও যদি দিয়ে আপনি স্প্রে করে দেন এবং গাছের মাটিতে দিয়ে দেন তাহলেও দেখবেন যে কারি পাতা খুব ভালো থাকছে। এছাড়াও বছরে 2 থেকে 3 বার যেরকম কম্পোস্ট সার দিচ্ছেন সেরকম কম্পোস্ট সারের সাথে 1 থেকে 1.5 মুঠো মতন নিম কেক অর্থাৎ নিমখোল দেবেন, 1 মুঠো মতন সর্ষের খোল দিতেই পারেন। তার সাথে 1 থেকে 1.5 মুঠো মতন বোন মিল এর সাথে যদি মিশিয়ে দেন খুব ভালো হবে। এবারে আমরা আসি পেস্টিসাইডে। কারি পাতা গাছের পাতা আমরা খাই বলে এ গাছে কোনো কেমিক্যাল পেস্টিসাইড দেব না। সেক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে নিম অয়েল ব্যবহার করব। আমরা কিভাবে নিম অয়েল ব্যবহার করব দেখে নিই। এরকম 1 লিটার জল নেব, সেখানে 5 ml এর মতন দেখুন নিম অয়েল আমরা নেব। যে কোনো কোম্পানির নিম অয়েল আপনি নিতেই পারেন। সেটা আমরা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা সারা গাছে প্রতি সপ্তাহে একবার করে এরকম স্প্রে করে দেব। এছাড়াও 1 লিটার জলে 3 ml থেকে 5 ml এর মতন যে কোনো লিকুইড সাবান মিশিয়ে নিয়ে আমরা সারা গাছকে স্নান করিয়ে দেবো। স্নান করানোর পরে 8 থেকে 1 ঘন্টা রেখে দেব। রাখার পরে সারা গাছকে আমরা ধুয়ে দেব। এবারে আমরা আসি কারি পাতা গাছের প্রোপাগেশনে। বীজ থেকে গাছে প্রোপাগেশন হয়, সেক্ষেত্রে বৃদ্ধি খুব কম হয় এবং সে প্রসেসটা ডিফিকাল্ট। আরেকটি পদ্ধতিতে প্রোপাগেশন হয়ে থাকে, এভাবে ডাল কেটে নেব। ডাল কেটে সেখানে নিচে 3 থেকে 4টে পাতা ছিঁড়ে নিয়ে যে কোনো ভিজে মাটিতে বর্ষাকালে বা বসন্তকালে যদি পুঁতে দেন তাহলে দেখবেন যে সেখান থেকে নতুন গাছ পেয়ে যাচ্ছেন। ভিজে মাটির বদলে কোকোপিটও যদি পোতেন সেখান থেকেও নতুন গাছ পেয়ে যাবেন। এছাড়াও দেখুন গাছের নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট দেখুন কত গাছ হয়েছে। এই গাছ যদি মাটি থেকে তুলে নিয়ে অন্য কোনো টবে বসান সেখান থেকেও আপনি নতুন গাছ পেয়ে যাবেন। এবারে আসি কারি পাতা প্রুনিংয়ে। এই গাছের সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রুনিং করা। যত গাছকে প্রুনিং করবেন তত দেখবেন যে এরকম ঝোপের মতন হয়ে যাচ্ছে, না হলে লম্বা একটা ডাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। যত প্রুনিং করবেন দেখুন এরকম এরকম তত ডাল গজাবে। প্রথমে কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম ছিঁড়ে নেবেন, তখন দেখবেন এর চারপাশ থেকে নতুন করে আরো ডাল গজাচ্ছে। প্রতি কটা ডালের এই অগ্রভাগ এরকম ভাবে আপনি ছিঁড়ে নিতে থাকবেন। শুধুমাত্র
ফেব্রুয়ারি এবং মার্চ মাস অর্থাৎ বসন্তকালে হার্ড প্রুনিং করবেন, সেক্ষেত্রে গাছের এইখান থেকে আপনি কেটে দিতে পারেন। তাহলে দেখবেন সেখান দিয়ে আবার শাখা প্রশাখা হচ্ছে, আবার একটু এগিয়ে গিয়ে কেটে দিলেন, সেখান থেকে শাখা প্রশাখা হয়ে গাছটা পুরো বুশি হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই গাছ যেহেতু পাতার জন্য আমরা ব্যবহার করি, সেহেতু এই গাছে ফুল এবং ফল হলে সেটা কেটে দেবেন, কেননা সে গাছের এনার্জি এবং পাতার এনার্জি নিয়ে নেয়, সেক্ষেত্রে পাতাও কম হবে এবং গাছও বাড়বে না। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজ থাকুন। নমস্কার।